নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 13ই ফেব্রুয়ারি মঙ্গলবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে, জনতার রায়ে পিছিয়ে থাকলেও পাকিস্তানের সরকার গঠনে এগিয়ে গেলেন সাবেক 3বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। প্রধানমন্ত্রী হিসাবে 3 বছর নওয়াজ শরীফ, 2 বছর বিলাওয়াল, এমনটাই শোনা যাচ্ছে। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক, জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে, অর্থাৎ প্রথমে বিশ্বের খবর, তারপর জাতীয় অর্থাৎ ভারতের অন্যান্য রাজ্যের খবর, এবং সবশেষে আঞ্চলিক অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, আসন্ন রমজানে পবিত্র মদিনার মসজিদে নবমীতে 90 লক্ষ প্যাকেট ইফতারির প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশ্বের কোনো মিসাইল ডিফেন্স সিস্টেমের ক্ষমতা নেই এই মৃত্যুদূতকে রুখে দেওয়ার। ইউক্রেন যুদ্ধে এই প্রথম জিরকন মিসাইল ব্যবহার করেছে রুশ ফৌজ। রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয় আর্ট সম্পর্কিত প্রথম বিশেষায়িত কলেজ চালু করেছে সৌদি আরব। দেশটার সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই কলেজের জন্ম হয়েছে। ন্যাটো নিয়ে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ইউরোপের চিন্তা অনেকটা বেড়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি একটা যুদ্ধজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। গাজা উপত্যকায় গণহত্যা, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে মিত্রদের প্রতি ইইউর আহ্বান। এই হলো বিকশিত ভারতের আসল রূপ। কৃষকদের উপর হামলার নিন্দা করে কেন্দ্রকে দুষেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে তৃণমূলের ধর্ণা কর্মসূচির সমাপ্তি। বাংলার প্রাপ্য টাকা মেটান বলে মোদীকে চিঠি রাহুল গান্ধীর। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বেলুড় মঠ সফরে এসেছেন। মঙ্গলবার সকালে তিনি মঠে আসেন। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। জনতার রায়ে পিছিয়ে থাকলেও পাকিস্তানের সরকার গঠনে এগিয়ে গিয়েছেন সাবেক 3বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। স্বেচ্ছা নির্বাসনে থাকা নওয়াজ শরীফ যে এবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তা প্রায় নিশ্চিতই ছিল, কারণ তার মাথায় সামরিক বাহিনীর হাত রয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তাকে প্রধানমন্ত্রী পদও ভাগাভাগি করতে হচ্ছে বিলওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি পিপিপির সঙ্গে। জিও টিভি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, 3 বছর প্রধানমন্ত্রী হবেন নওয়াজ শরীফ এবং বাকি 2 বছর দায়িত্ব পালন করবেন বিলওয়াল ভুট্টো। যদিও দুদলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। দুদলই সরকার গঠনের দিকে গেলেও এককভাবে সবচেয়ে বেশি আসন পাওয়া সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই সরকার গঠন করতে পারছে না। স্বতন্ত্ররা একটা দলে যোগ দেওয়ার চেষ্টা করছেন, তবে দলটার চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী জানিয়েছেন তারা পাকিস্তান মুসলিম লীগ এন কিংবা পাকিস্তান পিপলস পার্টি পিপিপি কারুর সঙ্গেই জোট করবেন না। এর চেয়ে তারা পার্লামেন্টে বিরোধী দলের ভূমিকায় থাকাকেই শ্রেয় মনে করেন। নানা সম্ভাবনা নিয়ে আলোচনার পর এবার ক্ষমতা ভাগাভাগির আওতায় পালাক্রমে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার সম্ভাবনা ভেবে দেখছে নওয়াজ শরীফের পিএমএলএন ও বিলওয়াল ভুট্টোর পিপিপি। সংবিধান অনুসারে নির্বাচনী দিনের পর থেকে 3 সপ্তাহ বা 29শে ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দলগুলোকে সরকার গঠন করতে হবে। স্বতন্ত্রদের পর নির্বাচনে দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএলএন এবং তৃতীয় স্থান পাওয়া পাকিস্তান পিপলস পার্টি পিপিপি সরকার গঠনে পরস্পরকে সহযোগিতা করার বিষয়ে নাকি সম্মত হয়েছে। তবে সরকার গঠন করলে প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। নিজ নিজ দল থেকে প্রধানমন্ত্রী করার দাবি জানাচ্ছে দুদলই। সেক্ষেত্রে এই সমস্যা সমাধানে ক্ষমতা ভাগাভাগির আওতায় পালাক্রমে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। পাকিস্তানের জিও টিভি জানিয়েছে, গত 8ই ফেব্রুয়ারির নির্বাচনের পর ক্ষমতা ভাগাভাগির ফর্মুলা নিয়ে রবিবার বৈঠক করেছে 2 দল। গতকালও 2টো দলের মধ্যে বৈঠক হয়েছে। এই ফর্মুলার আওতায় কেন্দ্র এবং প্রদেশে জোট সরকারের 5 বছরের মেয়াদের 3 বছরের জন্য পাকিস্তান মুসলিম লীগ এন এবং বাকি অর্ধেক সময়ের জন্য পিপিপি তাদের দল থেকে প্রধানমন্ত্রী নিয়োগ দেবে, এমন সম্ভাবনা নিয়ে 2 পক্ষ আলোচনা করেছে। জানা গিয়েছে নওয়াজ শরীফের দল পিপিপি প্রেসিডেন্টকে সিনেট চেয়ারম্যান এবং জাতীয় পরিষদের স্পিকার হওয়ার প্রস্তাবও দিয়েছে। আসন্ন রমজানে মদিনার মসজিদে নবমীতে
90 লক্ষ প্যাকেট ইফতারির প্রস্তুতি নেওয়া হয়েছে। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে পবিত্র মসজিদে নবমীতে ইফতারের প্যাকেট বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবছর রমজান জুড়ে পবিত্র এই মসজিদে প্রায় 90 লক্ষ ইফতারের প্যাকেট বিতরণ করা হবে মুসল্লিদের। মক্কা এবং মদিনার পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক সংস্থা এক বিবৃতিতে এই উদ্যোগের কথা জানিয়েছে। ইফতারির পাশাপাশি মুসল্লিদের মাঝে 25 লক্ষেরও বেশি জমজমের পানির বোতল বিতরণ করা হবে। সম্প্রতি পবিত্র মসজিদে নবমীর পরিচালন পর্ষদ রমজান মাসের প্রস্তুতি শীর্ষক একটা কর্মশালার আয়োজন করেছে। এতে রমজান মাসে বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লির সংখ্যা আগের চেয়ে বৃদ্ধির আশা প্রকাশ করা হয়। মুসল্লিদের জন্য মসজিদের ভিতরে এবং বাইরে এবং ছাদের স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ইফতারের খাবার বিতরণ, নামাজের স্থান সাফ রাখা এবং জীবাণু নিয়ন্ত্রণ সহ ব্যস্ত সময়ে ভিড় ব্যবস্থাপনা নিয়েও আলোচনা করা হয়। আগামী হজ মরশুম শুরুর আগেই বিদেশ থেকে প্রায় 2 কোটিরও বেশি মুসল্লি উমরা পালন করবেন বলে আশা করছে সৌদি আরব। 2023 সালে বিভিন্ন দেশ থেকে 13 কোটি 55 লক্ষেরও বেশি মুসলিম উমরা পালন করেছে, যা ছিল সৌদি আরবের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা। বিশ্বের কোনো মিসাইল ডিফেন্স সিস্টেমের ক্ষমতা নেই যে এই মৃত্যুদূতকে রুখে দেওয়ার। ইউক্রেন যুদ্ধে এই প্রথম জিরকন মিসাইল ব্যবহার করেছে রুশ ফৌজ। সোমবার এমনটাই দাবি করেছেন কিয়েভ সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউটের প্রধান আলেকজান্ডার রুভিন। 2 বছর পূর্ণ হতে চলেছে রাশিয়া বনাম ইউক্রেন রক্তক্ষয়ী যুদ্ধের। গত কয়েক মাসে ইউক্রেনে হামলার ঝাঁজ বাড়িয়েছে মস্কো। আক্রমণের ধার তীব্র করতে নতুন নতুন হাতিয়ার ব্যবহার করছে রুশ বাহিনী। তবে এই প্রথম তারা জিরকন মিসাইল ব্যবহার করেছে বলে খবর। রয়টার্স সূত্রে খবর, গত সপ্তাহে কিয়েভে আছড়ে পড়েছিল রাশিয়ার ওই ব্রহ্মাস্ত্রটা। সমর বিশ্লেষকদের মতে কিয়েভে যদি জিরকন মিসাইলের হামলা প্রমাণিত হয় তাহলে এই যুদ্ধাস্ত্রের মোকাবিলা করা আগামী দিনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ইউক্রেনের বায়ুসেনার কাছে। সোমবার টেলিগ্রামে এই হামলার কথা জানিয়েছেন আলেকজান্ডার রুভিন। ক্ষেপণাস্ত্রের টুকরো পরীক্ষা নিরীক্ষা করে তার প্রাথমিক অনুমান মিসাইলটা গত 7 ফেব্রুয়ারি ইউক্রেনের অন্দরে আঘাত এনেছিল। রুভিন মিসাইলটার বিভিন্ন টুকরো একত্রিত করে একটা ভিডিও প্রকাশ করেছেন। কয়েকটা অংশ চিহ্নিত করে তিনি দাবি করেছেন যে উপাদানগুলো 3M22 জিরকন মিসাইলেরই অংশ। যদিও রাশিয়া এখনো পর্যন্ত এই ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে মুখ খোলেনি। জানা গিয়েছে 7 ফেব্রুয়ারির ওই হামলায় অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। একাধিক বাড়ি এবং বৈদ্যুতিক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে আর্ট সম্পর্কিত প্রথম বিশেষায়িত কলেজ চালু করেছে সৌদি আরব। দেশটার সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই কলেজের জন্ম হলো। রবিবার বিশ্ববিদ্যালয়ের থিয়েটারে কলেজ অব আর্টসের উদ্বোধন হয়। এই সময় সেখানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী হামিদ বিন মোহাম্মদ ফায়েজ এবং কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর বদরান আল ওমর। এছাড়া অনুষ্ঠানে যোগ দেন দেশটার সংস্কৃতি ও শিল্প অনুরাগীরা। ন্যাটো নিয়ে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ইউরোপের চিন্তা অনেকটাই বেড়ে গিয়েছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটো নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ন্যাটো কখনোই এমন কোনো সামরিক জোট নয় যা একজন মার্কিন প্রেসিডেন্টের রসিকতার ওপর নির্ভর করে। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় গত শনিবার ট্রাম্প এক নির্বাচনী প্রচার সভায় বলেছেন, ন্যাটোর শরিক দেশগুলো যদি তাদের ভাগের অর্থ অর্থাৎ চাঁদা না দেয় তাহলে তিনি যা খুশি করার জন্য রাশিয়াকে উৎসাহিত করবেন। ট্রাম্পের এমন মন্তব্যে ইউরোপের দেশগুলোর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে, কারণ ট্রাম্পের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জেতার সম্ভাবনা রয়েছে, আর এরপর কি ঘটবে তা কেউ জানে না। প্রতিক্রিয়া জানাতে গিয়ে ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ এক বিবৃতিতে বলেছেন, ন্যাটোর শরিকদের নিয়ে ডোনাল্ড ট্রাম্প যা বলেছেন তার প্রভাব আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর শরিক দেশগুলোর ওপর সমানভাবেই পড়বে। ফলে আমেরিকা যুক্তরাষ্ট্র আর ইউরোপের সেনাদের ঝুঁকি বেড়ে যাবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি একটা যুদ্ধজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি গতকাল সোমবার একথা জানিয়েছেন। তিনি বলেছেন, এই সফলতা অর্জনের অর্থ হচ্ছে এখন থেকে আইআরজিসি বিশ্বের যে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারবে, কারণ ইরানের সমুদ্রগামী যুদ্ধজাহাজগুলো পৃথিবীর যে কোনো জায়গায় চলাচল করতে পারে। জেনারেল সালামির বরাত দিয়ে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, আইআরজিসির নৌশাখা এবং অ্যারোস্পেস ডিভিশনের যৌথ সহায়তায় দীর্ঘ পাল্লার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সফলতা অর্জন করা সম্ভব হয়েছে।
গাজা উপত্যকায় গণহত্যা, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে মিত্রদের প্রতি ইউরোপীয় ইউনিয়নের আহ্বান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যা অব্যাহত থাকার প্রেক্ষাপটে অস্ত্র সরবরাহ বন্ধ করতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল গতকাল সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন। এর আগে তিনি ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন বিষয়ক মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। এই হলো বিকশিত ভারতের আসল রূপ। কৃষকদের উপর হামলার নিন্দা করে কেন্দ্রকে দুষেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে একটা দীর্ঘ টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, দেশের কৃষকদেরই যদি কাঁদানে গ্যাস দিয়ে আক্রমণ করা হয় তবে দেশ এগোবে কি করে। মমতা প্রশ্ন তুলেছেন, এই কি তবে বিকশিত ভারতের নমুনা? কৃষকদের দিল্লি চলো অভিযানে কাঁদানে গ্যাস ছুঁড়েছে পুলিশ। হরিয়ানার সীমান্তে কৃষকদের আটকাতে হয়েছে ধস্তাধস্তিও। মঙ্গলবার সেই ঘটনার তীব্র নিন্দা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে তৃণমূলের ধর্ণা কর্মসূচির সমাপ্তি হয়েছে গত রবিবার। বাংলার প্রাপ্য টাকা মেটান মোদীকে চিঠি দিয়েছেন রাহুল গান্ধী। কেন্দ্রীয় বঞ্চনার যে অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সুরে এবার সুর মিলিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সদ্য বাংলা ঘুরে যাওয়ার পর তিনি উপলব্ধি করেছেন 100 দিনের কাজ প্রকল্পে প্রাপ্য না দিয়ে বঞ্চনা করেছে কেন্দ্রের মোদী সরকার। সেই সূত্রে প্রাপ্য টাকা ছেড়ে দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন রাহুল গান্ধী। 100 দিনের কাজ, আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা সহ একাধিক প্রকল্পে কেন্দ্রের কাছে বাংলার প্রাপ্য 1,20,000 কোটি টাকা। 100 দিনের কাজ করেও শ্রমিকরা ন্যায্য বেতন পাননি বলে অভিযোগ। প্রাপ্য আদায়ের দাবিতে দিল্লি দরবার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে 3 বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়া প্রাপ্য আদায়ের দাবিতে কলকাতা এবং দিল্লিতে আন্দোলন করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন্দ্রের মোদী সরকার যখন বাংলার দাবিতে কর্ণপাত করেনি, তখন 2রা ফেব্রুয়ারি থেকে কলকাতার রেড রোডের বুকে ধর্নায় বসেছিলেন তৃণমূল সুপ্রিমো। 3 তারিখ তিনি ঘোষণা করেছিলেন 21 লক্ষ শ্রমিকের বেতন 21শে ফেব্রুয়ারি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে রাজ্য সরকার। তৃণমূলের আনা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ যে বাস্তবসম্মত, সরেজমিনে সেই তথ্য পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সম্প্রতি তিনি ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে পশ্চিমবঙ্গ সফর করেছেন। রাজ্যের একাধিক জেলা পরিদর্শন করেছেন রাহুল গান্ধী। তার পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রীকে 10ই ফেব্রুয়ারি চিঠি দিয়েছেন কংগ্রেস সাংসদ। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, মনরেগা প্রকল্পে বাংলার শ্রমিকদের ন্যায়ের জন্য এই চিঠি। পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতির অন্তর্গত 100 দিনের কাজের শ্রমিকরা আমার সঙ্গে দেখা করেছিলেন, তাদের সমস্যার কথা আমাকে জানিয়েছিলেন। তারা প্রাপ্য বেতন পাননি। 2022 সাল থেকে তাদের প্রাপ্য বেতন বন্ধ রয়েছে। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের কাছে রাহুলের আর্জি, শ্রমিকদের প্রাপ্য টাকা মিটিয়ে দেয়া হোক। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বেলুড় মঠ সফরে এলেন আজ। মঙ্গলবার সকালে তিনি মঠে আসেন। মঠের মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করেন। মূল মন্দির সহ অন্যান্য মন্দির দর্শন করেন তিনি। ব্যাটারি চালিত গাড়িতে মঠ ঘুরে দেখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, শাহজাহানকে বাঁচানোর প্রয়াস কোনো মতেই সফল হবে না। দিদি মোদি সেটিং তত্ত্ব নিয়ে বাম কংগ্রেসের অভিযোগ নস্যাৎ করে দিয়ে শিবরাজ সিং চৌহান বলেছেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, এর কোনো ভিত্তি নেই।